একটি যাত্রীবাহী বিমান মেক্সিকোর উদ্দেশ্যে যাত্রী নিয়ে আকাশে উড্ডয়ন করে। তবে দুর্ভাগ্যবশত বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর ক্র্যাশ করে। প্লেনটা ধীরে ধীরে জলের তলায় ডুবে যাচ্ছে। প্লেনের ভিতর কিছু মানুষ তখনও জীবিত ছিল, একটি সেফটি কক্ষে। কিন্তু ধীরে ধীরে সেখানেও অক্সিজেনের পরিমাণ শেষ হয়ে আসছে। ওপরে থাকা হেলিকপ্টারগুলো চিহ্নিত করতে পারছিল না বিমানটি আসলে সমুদ্রে কোথায় ক্র্যাশ করেছে, ফলে উদ্ধার কার্য শুরু করতে পারছিল না। শুধু তাই নয়, বিমানে থাকা যাত্রীগুলোর জন্য সমুদ্রের গভীর অপেক্ষা করছিল ক্ষুধার্ত রাক্ষসী সব প্রাণীরা। পারবে কি তারা সেই বিমানের ভিতর থেকে নিজেদের জীবন নিয়ে বেঁচে ফিরতে? তো চলুন বন্ধুরা, আজ ঘুরে আসি 2024 সালে রিলিজ হওয়া অসম্ভব রোমাঞ্চকর একটি মুভির গল্প থেকে। তবে তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো গল্পের শুরুতে দুইজন ছেলেকে এয়ারপোর্টে দেখা যায়, যাদের নাম ছিল যথাক্রমে জেড এবং কাইন। তারা সেখানে দাঁড়িয়ে মজা ঠাট্টা করছে, অন্য যাত্রীদের নিয়েও নানা জোকস করে বেড়াচ্ছে। জেড সেখানে অপেক্ষা করছে তার গার্লফ্রেন্ড ইবার জন্য। ইবা হচ্ছে সেখানকার গভর্নরের মেয়ে। সার্বিকভাবে সে তার মেয়ের সিকিউরিটির জন্য একটা বডিগার্ডকে সাথে পাঠিয়েছে। যদিও এটা দেখে জেড এবং কাইন একেবারেই খুশি না, কারণ তারা চায় না তাদের পার্সোনাল মুহূর্তের মাঝে একজন বডিগার্ড সবসময় পিছনে লেগে থাকুক। তবে এই যে বডিগার্ড, যার নাম ব্র্যান্ডন, সে খুবই স্মার্ট। সে জানে যে তার উপস্থিতি কেউ একেবারেই পছন্দ করছে না, তবে তাকে তো ডিউটিটা করতেই হবে। সে খুবই স্মার্ট এবং দুর্দান্ত, মানে কোথায় কখন কোন জিনিস প্রয়োগ করতে হবে সে সেটা ভালোভাবেই জানে। মোটামুটি একটা ক্ষমতাশীল মানুষের মেয়ে হচ্ছে ইবা। অন্যদিকে আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল রোজা। সে তার দাদা দাদির সাথে এই যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিল। তো সেই রোজার মিস্টার টিপস নামের একটা ছোট্ট পুতুল ছিল। বেচারি ভুলবশত সেটাকে হারিয়ে ফেলে, আর এটা খুঁজতে খুঁজতে ইবার সাথে ধাক্কা লেগে যায়। ইবার হাতে ছিল একটা ড্রিঙ্কস, যেটা তার গায়ের মধ্যে পড়ে যায়। তবে ইবা তার সাথে কোনো খারাপ আচরণ করে না। এতে বোঝা যায় ইবা অনেকটাই বড় মনের মেয়ে। সে ওই বাচ্চাটিকে একটি পুতুল সংগ্রহ করে দেয় এবং তারা সবাই হাসি মুখে সেই প্লেনে চড়ে বসে। প্লেন চলতে শুরু করে। এদিকে কাইন সেই প্লেনের বিভিন্ন লোকেদের নিয়েও মজা ঠাট্টা করে চলছিল। একসময় কাইন মজার ছলে বলতে শুরু করে, তাদের এই প্লেনটা একেবারেই খালি, বেশি একটা প্যাসেঞ্জার নেই, কারণ এই প্লেনটা খুবই পুরনো। মানুষ এই প্লেনে ওঠার কোনো ঝুঁকি নিতে চায় না। আবার কিছু সময় বাদে সে প্লেনের ডানার দিকে তাকিয়ে সেটা নিয়েও সে কথা বলতে শুরু করে। সে বলে, প্লেনের ডানাগুলো কতটা পাতলা, প্রায় 20,000 ফুট উচ্চতায়। এই পাখাগুলো কীভাবে এই প্রেশারটা সামলাবে? মানে নানান অদ্ভুত কথা বলে সে ইবা এবং জেডকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে ভয় দেখানোর জন্য হলেও তার কথায় তখন আসলেই যুক্তি ছিল। যাই হোক, একসময় প্লেন চলতে চলতে অনেকটাই পথ পাড়ি দিয়ে ফেলে, কিন্তু হঠাৎ সে প্লেনের ইঞ্জিনে কিছু পাখি এসে ধাক্কা মারে। প্লেনের পাইলট অ্যানাউন্স করে বলে দেয় যে চিন্তা করার কোনো কারণ নেই, এটা জাস্ট নর্মাল। খুব অল্প সময় আমরা মেক্সিকোর ক্যামোতে পৌঁছে যাব। তবে সে ছোট্ট রোজা লক্ষ্য করে যে সেই ইঞ্জিনটার অবস্থা একেবারেই ভালো নয়। সেটা কাঁপছে, ধীরে ধীরে তার চারপাশের লেয়ারগুলো খুলে খুলে উড়ে যাচ্ছে। আর তারই মধ্যে একটা পার্ট সরাসরি উড়ে গিয়ে প্লেনের মেইন বডিতে গিয়ে ধাক্কা লাগে। সেখানে একটা ফাটল ধরে যায় এবং বাতাসের চাপে সে স্থানটা সম্পূর্ণ ভেঙে খুলে পড়ে যায়। প্লেন তার চূড়ান্ত গতিতে ছিল, সেই কারণে প্রবল হাওয়ার চাপে বহু মানুষের উড়ন্ত প্লেন থেকে সরাসরি নিচে ছিটকে পড়ে যায়। তারপরে এটা সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে, এবং তারপরে একটা মারাত্মক ইম্প্যাক্ট হয়। আর সেই ধাক্কার ফলে বহু মানুষ সেখানে চাপা পড়ে মারা যায় এবং অনেকে আহত হয়। বিমানটা ধীরে ধীরে সমুদ্রের একেবারে নিচে চলে যায় এবং সেখানে ধাক্কা খায়। তবে সেই তলদেশ একেবারে সমান ছিল না, সেটা ওপরের দিক থেকে হালকা স্লাইড করা ঢালু ছিল। এর মানে বিমানটি ধীরে ধীরে সমুদ্রের আরও গভীরে চলে যাবে। বিমানের ভিতর সমানে জল ঢুকে পড়েছে, তবে একদম এক সাইডে একটা জায়গায় তখনও জল প্রবেশ করতে পারেনি এবং সেখানে অল্প কিছু মানুষ আশ্রয় নিয়েছে। ইবা এবং তার বয়ফ্রেন্ড, তার বন্ধু কাইন, তারা জীবিত রয়েছে এবং এই ছোট বাচ্চাটা, যার নাম হচ্ছে রোজা, সেও জীবিত ছিল। তবে রোজার যে গ্র্যান্ডমাদার ছিল, যার নাম হচ্ছে নেনা, সে তো প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিল। তবে ইবা তাকে সিপিআর দিয়ে আবার ঠিক করে দেয়। তবে দুর্ভাগ্যবশত রোজার যে দাদা ছিল সে ঘটনাস্থলেই মারা যায়। তাদের এই দলের মধ্যে ব্র্যান্ডন খুবই স্মার্ট মন মানসিকতার ছিল এবং তার সার্ভাইভাল স্কিলও দুর্দান্ত ছিল। এরকম কঠিন মুহূর্তে তাদের কি করা উচিত সেই জ্ঞান তার রয়েছে।
অন্যদিকে কাইন এবং জেড তাদের মুখে শুধু নেগেটিভ কথা। তারা এই মুহূর্তে সমুদ্রের তলদেশে 30 ডিগ্রি একটা স্রোতের মধ্যে রয়েছে, অর্থাৎ প্লেনটা কাত হয়ে রয়েছে। ব্র্যান্ডন সবাইকে বলে তারা যে স্থানে রয়েছে সেটা একটা এয়ারলক, বাতাসও সেখানে কিছু রয়েছে। তবে তাদেরকে খেয়াল রাখতে হবে যে কারোর মাথা ঘুরছে নাকি বা কারো ঘুম আসছে নাকি, কারণ এটা অক্সিজেন শেষ হয়ে যাওয়ার লক্ষণ। একই সাথে প্লেনের ব্ল্যাক বক্সে ট্রান্সপন্ডার থাকে দুর্ঘটনার সাথে সাথে একটা SMS চলে গেছে এবং সম্ভবত রেস্কিউ টিম এসে তাদেরকে সময় মতো বাঁচিয়ে নেবে। এখন স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের মাথায় নেগেটিভ চিন্তা আসবে, তবে তাদেরকে এরকম পরিস্থিতিতে পজিটিভ চিন্তা করতে হবে বেঁচে থাকতে হলে। এই মুহূর্তে তাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন। যে কোনো প্লেনে ইমার্জেন্সি অক্সিজেন ট্যাঙ্ক থাকে, তবে বিমানের ক্রু ড্যানিয়েলও লক্ষ্য করে যে সেগুলো সব খালি। এতেই বোঝা যায় সে প্লেনের সার্ভিস কতটা দুর্বল ছিল। তবে নেনা তখন জানায় যে সে লক্ষ্য করেছে প্লেনে একজন প্যাসেঞ্জার ছিল যার কাছে একটা মেডিকেল অক্সিজেন ট্যাঙ্ক রয়েছে, তারা সেটার ব্যবহার করতে পারে। আর সেটার খোঁজে ব্র্যান্ডন চলে যায়। আর এরই মধ্যে নেনা বায়না ধরে বসে যাতে তার মৃত স্বামীর মাথার টুপিটা সে নিয়ে আসে। এটা তার স্বামীর একটা স্মৃতি হিসেবে সে রাখতে চায়। এইবার ব্র্যান্ডন চলে যায় সে অক্সিজেন ট্যাঙ্কটার খোঁজ করতে জলের তলায়। সেটা পেয়েও যায় সে। চারিদিকে বহু মৃত মানুষ যারা এখনও বিমানটিতে আটকে রয়েছে, সবাই সেই জলে ডুবেই মারা গেছে। তবে এই বিপদগুলো থেকেও ভয়ানক বিপদ তাদের জন্য সমুদ্রের গভীরে ঘোরাফেরা করছিল। আমরা দেখেছিলাম যে সে প্লেনের একটা সাইড ভেঙে একদম ফাঁকা হয়ে গেছে এবং এটা দিয়ে একটা শার্ক প্লেনের ভেতর প্রবেশ করে, যেটা সরাসরি ব্র্যান্ডনের ওপর আক্রমণ করে বসে। তবে সে তার সার্ভাইভাল দক্ষতা দিয়ে কোনো রকমে গিয়ে বাকি সদস্যদের কাছে গিয়ে পৌঁছায়। তবে সেই শার্কের কামড়ে ব্র্যান্ডন যথেষ্ট আহত হয়, ফিনকি দিয়ে রক্তক্ষরণ হয়। তবে সে আর বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না, কারণ শার্কটা সেই পর্যন্ত চলে আসে এবং ব্র্যান্ডনকে টেনে নিয়ে সমুদ্রে চলে যায়। তখন ইভা এবং বাকি সার্ভাইভাররা সবাই বুঝে যায় তারা চরমভাবে ফেঁসে গেছে। তারা শিওর যে তারা কেউই আর বাঁচবে না। তবুও কথায় বলে যতক্ষণ শ্বাস থাকে মানুষ ততক্ষণ আশা দেখে। তাই এখন তাদের কি করা উচিত সেটাই তারা ভাবে। যেমনটা ব্র্যান্ডন তাদের বলেছিল যে তাদেরকে অপেক্ষা করা উচিত যতক্ষণ না রেস্কিউরা এখানে এসে তাদেরকে উদ্ধার করে। অন্যদিকে কাইন নামক সেই ছেলেটার এই দুর্ঘটনার কারণে হাতে বড় একটা চোট লেগেছে, সেখান থেকে রক্ত ঝরছে এবং সেটা ট্রিটমেন্ট করা প্রয়োজন। সেখানে নেনা উপস্থিত ছিল, যার মেডিকেল নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে। তিনি একজন আর্মি মেডিক ছিল যিনি ইরাকে সার্ভ করেছে এবং সেখানে তার সাথে তার হাজব্যান্ডের সাক্ষাৎ হয়েছিল। তো সেই কারণে এই টাইপের আঘাতগুলোকে সে ভালো মতোই ট্রিট করতে পারে। এদিকে সেই ভয়ানক হাঙরগুলো সেই প্লেনে থাকা মৃত মানুষগুলোকে খাওয়া শুরু করেছে। মোটামুটি একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। একই সাথে শার্কগুলোর আক্রমণে প্লেনটা ধীরে ধীরে কাঁপছে। সেই প্লেনটা একটা 30 ডিগ্রি স্রোতের মধ্যে ছিল, যখন তখন সেটা স্লাইড করে আরো গভীরে চলে যেতে পারে। এদিকে কিছু রেস্কিউ হেলিকপ্টার তারা সেই প্লেনটার খোঁজার চেষ্টা করছে। তবে এত বড় সমুদ্রের মাঝে কোথায় সেই প্লেনটা পড়েছে তারা বুঝতে পারছিল না। তারা খুঁজবে কি করে? একই সাথে হেলিকপ্টারের ফুয়েলও শেষ হয়ে আসছে। তারা কতক্ষণই বা এরকমভাবে সমুদ্রের উপরে উঠতে থাকবে। তবে তাদের কাজের চাপটা একটু বেশি, কারণ তারা যে মানুষগুলোকে রেস্কিউ করবে তাদের মধ্যে গভর্নরের নিজের মেয়েও রয়েছে। এদিকে ইবারা ঠিক সেই রাস্তায় চলেছে যেমনটা ব্র্যান্ডন তাদেরকে বলে দিয়েছিল। তাদেরকে সেখানে ওয়েট করতে হবে যতক্ষণ না রেস্কিউ টিম আসে। তবে এইভাবে আর কতক্ষণ? সে স্থানে যতটুকু বাতাস আছে সম্ভবত তারা বড়জোর 2 কি 3 ঘন্টা বেঁচে থাকতে পারবে। একই সাথে তারা সমুদ্রের একেবারে তলায় রয়েছে, যেখানে জলের চাপ অতিরিক্ত বেশি। যদি এটা একটা সাবমেরিন হতো তাহলে হিসাব আলাদা ছিল, যেখানে 3-4টি মেটালের লেয়ার থাকে যেটা সমুদ্রের চাপ সহ্য করতে পারে। সমুদ্রের প্রবল চাপে প্লেনটা ক্রাশ হয়ে যাবে এবং ভিতরে থাকা মানুষগুলো। একই সাথে বিপদ তো তাদের কমছেই না, আরও বাড়ছে। প্লেনের পজিশনটা একেবারেই স্টেবল ছিল না, সেটা কাত হয়েছিল এবং সেটা স্লাইড করে আরও নিচে চলে যেতে থাকে এবং সেটা সিবেডের একদম শেষ পর্যায়ে গিয়ে পৌঁছায়, যার সামনে একেবারে খাদ, অর্থাৎ প্লেনটা আর কিছুটা এগুলেই সরাসরি নিচে খাদে গিয়ে পড়বে। সেই খাদ কতটা গভীর তাদের কোনো আইডিয়া ছিল না। সেখানে পৌঁছলে তো অবশ্যই তাদের মৃত্যু অনিবার্য, কারণ সেখানে কেউই তাদেরকে বাঁচাতে আসবে না। তারা এটাও জানেন না কেউ আদৌ তাদেরকে খুঁজছে কিনা, কিংবা কেউ তাদের বাঁচাতে আসছে কিনা। তারা প্ল্যান করছে যে কোনো মতে সাঁতরে সে প্লেন থেকে বাইরে বেরিয়ে যাবে। তবে তা কতটা গভীরে, তারা ততক্ষণ দম বন্ধ করে রাখতে পারবে কিনা
তাও তারা শিওর নয়। অন্যদিকে বাইরে অপেক্ষায় রয়েছে সেই হিংস্র হাঙরগুলো। তারা কিভাবে এগুলোকে ইগনোর করবে? অন্যদিকে কাইনের মাথায় আসে সে এয়ারপোর্টে কিছু ছেলেকে দেখেছিল যাদের কাছে কিছু স্কুবা লিয়ার ছিল এবং তারা এই প্লেনটিতেই উঠেছিল। একই সাথে ডেনিলিও জানায় যে তাদের এই স্থানে একটা হ্যাচ আছে যেটার সাহায্যে তারা সরাসরি কার্গোতে পৌঁছতে পারে, অর্থাৎ যেখানে মানুষগুলোর লাগেজগুলোকে রাখা হয়েছে। তবে সেই স্কুবার ট্যাঙ্ক সেটা অবশ্যই খালি থাকবে, কারণ ভর্তি স্কুটার নিয়ে তারা প্লেনে চড়তে পারবে না। এখন স্কুবা ট্যাঙ্ক খালি হলেও বা কি হয়েছে, বাকি স্কুবা লিয়ারগুলোকে তারা ব্যবহার করতে পারবে। অন্যদিকে সমুদ্রের উপরে উঠতে থাকা সেই হেলিকপ্টারগুলো ফাইনালি কিছু একটা খুঁজে পায়। সেই প্লেনের কিছু একটা অংশ সমুদ্রের উপরে বেশি উঠেছে। তারা বুঝতে পেরেছে সেখানে আশেপাশে প্লেনটা ক্রাশ করেছে এবং তারা দুজন স্কুবা ডাইভারকে পাঠিয়ে দেয় জলের নিচে। তাদের হাতে ছিল মাত্র 15 মিনিট এবং সেই রেস্কিউররা ফাইনালি সমুদ্রের নিচে সে প্লেনটাকে খুঁজে পায়। প্রায় হাজারো নেগেটিভিটির মধ্যে ফাইনালি সেই বন্দি মানুষগুলো আসার আলো দেখতে পায়। তবে তা ছিল ক্ষণিকের জন্য মাত্র। তারা জানালা দিয়ে লক্ষ্য করে যে দুজন স্কুবা ডাইভার তাদের দিকে আসছে। তবে তারা তো জানতো না যে সমুদ্রের নিচে এক বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করে রয়েছে। সে দুজন স্কুবা ডাইভারের উপরই শার্ক হামলা করে। তারা জানালা দিয়ে দেখতে পায় যে একজন রেস্কিউয়ারের শুধু পাটা ভেসে যাচ্ছে। যেটুকুই আশা তাদের মধ্যে জমেছিল সেটুকু আশাও শেষ। এখন তারা বুঝতে পারে না এখন তাদেরকে কি করতে হবে। সে বাইরে উঠতে থাকা হেলিকপ্টারগুলোও চলে যায়, কারণ তাদের ফুয়েল একেবারেই কম। পাইলটরা ভাবে স্কুবা ডাইভারগুলো তো প্রফেশনাল, তারা জানে যে কিভাবে সমুদ্রের গভীরে সার্ভাইভ করতে হবে। তাদের বাকি টিমদের খবরটা দিয়ে চলে যায় হেলিকপ্টারকে ফুয়েল করার জন্য। এদিকে ইবারা একটা স্কুবা ডাইভারকে তো দেখেছে যে মারা গিয়েছে, তবে আরেকজন সে হয়তো তাদের প্লেনটার মধ্যে প্রবেশ করতে পেরেছিল, এমনটাই তারা আশা করছে। যদিও শার্ক তাকেও মেরে ফেলেছে, তবে তার সাথে যে অক্সিজেন ট্যাঙ্কটা নিয়ে এসেছিল এটা তারা ব্যবহার করতে পারবে। আর এই আশা নিয়ে ইবা এবং জেড তারা জলের নিচে যাচ্ছে। তবে দুর্ভাগ্যবশত জেড সেখানে স্লিপ কেটে জলে পড়ে যায় এবং অতিরিক্ত মুভমেন্টের কারণে একটা শার্ক সেখানে চলে আসে এবং জেডের পায়ে সরাসরি কামড় দেয়। সেই প্লেনের চারদিকে এবং প্লেনের মধ্যেও শার্ক ঘুরে বেড়াচ্ছে। আপনাকে এরকম পরিস্থিতিতে বাঁচতে হলে খুব ধীরে সুস্থে কাজ করতে হবে। সে শার্কগুলো যখনই বুঝে যাচ্ছে যে সে জলের মধ্যে কোথাও অ্যাক্টিভিটি হচ্ছে, তখনই তারা কারো না কারো ওপর আক্রমণ করে বসছে। এই দুর্ঘটনায় জেড তার একটা পা হারায়। জেড ছটফট করছে এবং সে তার নিজের পাটা অনুভব করতে পারছিল না। সময়ের পর সময় কেটে যাচ্ছে, সে স্থানের অক্সিজেনও কমে আসছে। এদিকে জেডের অতিরিক্ত রক্তক্ষরণের ফলে জেড সেখানে মারা যায়। ইবা তার বয়ফ্রেন্ডকে হারিয়ে অনেকটাই মুষড়ে পড়ে। সে বুঝতে পারে না তার সাথে সবাই কি তাহলে এভাবেই মারা পড়বে চোখের সামনে, সেটা ইবা মানতে পারছে না। প্রথমে বেনডেন, তারপর জেড, যারা এরকম পরিস্থিতিতে কিছুটা সাহস যোগাতে পারত, তারা দুজনেই মারা গেল। ইবা অনেকটাই আশা হারিয়ে ফেলে। এখন তার সাথে রয়েছে অল্প কিছু মানুষ যাদেরকে নিয়ে তাদেরকে বেরোতে হবে এই মৃত্যুপুরী থেকে। এদিকে কাইন, তার মনে যত পজিটিভ চিন্তা ছিল সব সে হারিয়েছে। সে জানে না এখন তার কি করা উচিত। সে একার কি বা চিন্তা করবে এরকম অবস্থায়। সে প্লেনের একদম সামনের ককপিটটা প্রায় ফেটে গেছে, সেটা ধীরে ধীরে নিচে খাদে পড়ে যাচ্ছে এবং সেটার জন্য গোটা প্লেনটা নিচের দিকে এগুচ্ছে। সামনের দিকে তারা এসে ব্যাগের মধ্যে থেকে যতগুলো স্কুবা গিয়ার রয়েছে সেগুলো ইউজ করা শুরু করে, যেগুলো সরাসরি জলে বাঁচতে তাদেরকে সাহায্য করবে। একই সাথে সেগুলো দিয়েই তারা জলে বুদবুদ তৈরি করবে, যেটা দিয়ে তারা শার্ককে কিছুটা ভয় দেখাতে পারবে। এখন তাদেরকে সামনের দিকে এগোতে হবে সে দ্বিতীয় মৃত রেস্কিউয়ারকে খোঁজার জন্য, যার অক্সিজেন ট্যাঙ্ক তারা ব্যবহার করবে। নেনা এই পর্যায়ে সেখানে দাঁড়িয়ে যায়। সে আর সামনের দিকে এগুতে চায় না, বরং সে রোজাকে ইবার হাতে তুলে দেয়। ইবাকে দায়িত্ব দেয় যাতে রোজাকে সে সেফলি নিয়ে যায়, কারণ নেনা জানে তার বয়স হয়ে গেছে। বাকি মানুষগুলো অক্সিজেন পেলেও তারা সেটা ব্যবহার করে বেঁচে থাকুক, তাই সে নিজের জীবনকে উৎসর্গ করে সেখানেই। রোজাকে সে ইবার সাথে পাঠিয়ে দেয়। এদিকে সে জলের নিচে কাইন প্রচণ্ড পরিমাণে প্যানিক করে ফেলে। সে ভেবেছে সে এই কাজটার করতেই পারবে না, আর শার্কগুলো তাকে দেখতে পেয়ে ওখানেই মেরে ফেলে। তারপর ইভা, ডেনিলিও এবং রোজা তারা তিনজনে ফাইনালি সে মৃত স্কুবা ড্রাইভারটাকে খুঁজে পায় এবং তার অক্সিজেন ট্যাঙ্ক থেকে অক্সিজেন নেওয়া শুরু করে। ডেনিলিও নিজের গায়ের মধ্যে অক্সিজেন ট্যাঙ্কটা জড়িয়ে নেয়। সে রোজাকে নিয়ে প্লেনের সেই ফাঁকা স্থান থেকে বাইরে বেরিয়ে যায়। তাদের কাছে ইমার্জেন্সি স্কুবার জ্যাকেটগুলো রয়েছে, যেগুলো টান মারলে সেগুলো বাতাসে ফুলে যায়
এবং সেটার চাপই তারা একেবারে বেশি সমুদ্রের উপরে চলে যায়। তবে এবার বাকি রয়েছে ইবা। না আছে তার কাছে কোনো অক্সিজেন, একই সাথে সে শার্কগুলো ভেতরে প্রবেশ করে। তবে ইবা এবার এক ফুটও মুভমেন্ট করেনি, স্থির ছিল এক জায়গায়, এবং হাঙরটা তার পাশ কাটিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। তবে সব থেকে বড় বিপদ হচ্ছে সে প্লেনের বাকি অংশটুকু যেটা ছিল সেটা স্লাইড করে সরাসরি খাদে পড়ে যায়, এবং ইবা সে প্লেনের মধ্যেই ছিল। ইবা কোনো মতে ফাটল থেকে বাইরে বেরিয়ে যায়। তবে এত বড় প্লেন যখন নিচে খাদে পড়ে যাচ্ছিল, সেখানে যে চাপটা তৈরি হয়েছে সেই চাপের বিপরীতে ইবা একেবারে বেশি উঠতে পারছিল না। সে চাপ তাকে আরো নিচের দিকে টানছিল। তবে যেহেতু তার লাইফ জ্যাকেটটা অ্যাক্টিভ ছিল এবং সে কোনো মতে বেশি সমুদ্রের উপরিভাগে চলে আসে, ক্ষণিকের জন্য সে জ্ঞান হারায়। তবে পরে সময় মতো তার জ্ঞান আবারও চলে আসে। বাইরে সে ডেনিলি ও রোজাকে খুঁজছে, তবে চারিদিকে শুধু সমুদ্রের জলরাশি ছাড়া কিছুই আর দেখতে পায় না সে। তবে ভাগ্য সেদিন ইবার সাথেই ছিল। সময় মতো সেই রেস্কিউ হেলিকপ্টারগুলো সেখানে চলে আসে। যারা ইবাকে দেখতে পায় তারা অলরেডি ডেনিলিও এবং রোজাকে রেস্কিউ করে নিয়েছে, এবং তারা ইবাকে রেস্কিউ করে নেয়। রোজাকে জীবিত দেখতে পেয়ে ইবা খুবই খুশি হয়েছিল, কারণ নেনা ইবাকে দায়িত্ব দিয়েছিল তার খেয়াল রাখতে। সবশেষে পাইলটরা সেই 3 জন সার্ভাইভার নিয়েই গন্তব্যে রওনা দেয়, আর এখানেই মুভির কাহিনীটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেন ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে নিজের ভিতর কাজ করার স্পৃহাটা আরও বেড়ে যায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।